সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল শোতে। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার ইসলাম চ্যানেল বাংলায় দেখে থাকেন, যেটি স্কাই 784-এ দেখানো হয়। পাশাপাশি আপনারা ইসলাম চ্যানেল বাংলার ফেসবুক পেজ এবং ইসলাম চ্যানেল বাংলার যে ওয়েবসাইটটি রয়েছে www.islamchannelbangla.tv সেখানে সরাসরি দেখে থাকতে পারেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে আপনারা আপনাদের যে কোনো কোশ্চেন করতে পারেন, যেহেতু এটা একটি লিগ্যাল অনুষ্ঠান, আইন বিষয়ক আলোচনা করা হয় এবং বিভিন্ন ধরনের আইনি পরামর্শ দেওয়া হয়। সো আপনারা যদি আমাদেরকে কোনো কোশ্চেন করতে চান তাহলে আপনারা 0238746784 এই নাম্বারে আমাদেরকে কল করতে পারেন। কিছুক্ষণের মধ্যে এই নাম্বারটি স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। আপনারা সরাসরি স্টুডিওতে আমাদের অতিথিকে যে কোনো ধরনের আইনি পরামর্শের জন্য কল করবেন। তবে একটি কথা আমি বলে রাখতে চাই যে এখানে যে কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া হবে সেটা কিছুটা জেনেরিক হবে, যেহেতু ডকুমেন্টস না দেখে অ্যান্সারগুলো দেওয়া হয়। শুধুমাত্র আপনাদের কোশ্চেনের উপর ভিত্তি করে পুরোপুরি অ্যান্সার দেওয়া অথবা 100% অ্যাকুরেট অ্যান্সার দেওয়াটা কিছুটা মুশকিল হয়। সো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কোনো ডেজিগনেটেড সলিসিটর অথবা ব্যারিস্টারের কাছ থেকে ফার্দার অ্যাডভাইস নিয়ে থাকবেন। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতি সপ্তাহে একজন আইন বিশেষজ্ঞকে আমন্ত্রিত করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি একজন ব্যারিস্টার অ্যান্ড সাইলেক্স লয়ার। তিনি সবার পরিচিত ইউসুফ রাজা। ইউসুফ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা প্রোগ্রামটা দেখছেন ইসলাম চ্যানেলের সকল দর্শকদের। থ্যাংক ইউ ইউসুফ ভাই। আজকে আমরা কি টপিকগুলো নিয়ে আলোচনা করব, দেখি আমরা আমাদের দর্শকদের জন্য কি আছে আজকের আলোচনায়, কোন কোন টপিকের উপর আমরা আলোচনা করব। ইউসুফ ভাই, আমরা যেটা দেখলাম যে আমাদের আজকে আলোচনা বিষয় সেলফ স্পন্সরশিপ ভিসা, ইউকে এক্সপানশন ওয়ার্কার ভিসা এবং ইনোভেটর ফাউন্ডার ভিসা। প্রত্যেকটা ভিসায় আজকে কিছুটা বিজনেস রিলেটেড আমি বলবো। সো এগুলো আলোচনাটা আমরা সবসময় ইমিগ্রেশন রিলেটেড আলোচনা করে থাকি, পার্সোনাল ইমিগ্রেশন। আজকে একটু বিজনেস ইমিগ্রেশন নিয়ে আলোচনা করতে চাই। আশা করি আমাদের যারা দর্শক রয়েছেন তারা আমাদের আজকের আলোচনা থেকে উপকৃত হবেন, কারণ কিছুটা যদিও একেবারে নতুন না, বাট কিছু নতুন আইডিয়া এই ভিসাগুলোতে আছে এবং গভর্নমেন্ট বিজনেস আইডিয়া নিয়ে যারা এখানে বিজনেস করতে চাচ্ছে অথবা নতুন করে কিছু শুরু করতে চাচ্ছে, যারা ট্যালেন্টেড পারসন, তাদের জন্য অনেক অপরচুনিটিস দিয়েছে। সো আমাদের অনেক ট্যালেন্টেড রয়েছে আমাদের দেশ থেকে আসা অথবা অন্যান্য দেশ থেকে আসা যারা স্টুডেন্ট ভিসা এখানে এসেছে অথবা অন্যান্য ওয়ার্ক পারমিটে এসেছে, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং সেই ভিসাগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করতে চাই যে কেউ যদি সুইচ করতে চায় অথবা কেউ একেবারে বাইরে থেকে আসতে চায় তাহলে তারা কিভাবে আসবে। তা আমি যদি শুরুতে আপনার কাছে জানতে চাই যে সেলফ স্পন্সরশিপ ভিসা মেইনলি এই ভিসাটা কাদের জন্য এবং কিভাবে এটার প্রসেসটা শুরু করবে। ধন্যবাদ তোহা, আপনাকে সুন্দর একটা ইস্যু আজকে সাবজেক্ট ম্যাটার হিসেবে নেওয়ার জন্যে। এখানে যে বিষয়টা আসলে এটা নিয়ে সবাই খুব আগ্রহী জানতে, আমরা কমিউনিটিতে দেখছি। তো এই বিষয়টা হচ্ছে যে আপনার সেলফ স্পন্সরশিপ ভিসা বেসিকলি আগে যেটা আমরা জানি যে স্কিল্ড ওয়ার্কারের মধ্যে এটা একটা নতুন একটা রূপ। যদি এটা আলাদা কোনো ক্যাটাগরি কোনো করা হয়নি, এটা স্কিল ওয়ার্কারের আন্ডারেই রয়েছে, বাট এটা ক্রাইটেরিয়া দিয়েছে কিভাবে কি করতে হবে। এটা বেসিকলি কাদের জন্য এটা প্রযোজ্য মনে করি আমি আগে এটা বলতে চাই, সেটা হচ্ছে যারা ইউকেতে ধরেন ইউকের বাইরে ওভারসিজ কোনো বিজনেস আছে সেটেল, মানে ভালো বিজনেসম্যান বা যারা ধরেন এক্সপেরিয়েন্সড স্কিলড যারা আছে, তারা যদি চায় ইউকেতে একটা তারা কোম্পানি করতে, নট নেসারি যেটা ব্রাঞ্চ হইতে হবে, তারা কোনো এক্সিস্টিং কোম্পানি কিনে নিতে পারে অথবা তারা কোনো কোম্পানি সেট আপ করতে পারে, সে সুযোগটা রয়েছে। এবং স্পন্সর হিমসেলফ, এটা হচ্ছে এটার একটা মানে বেসিক আপনার সিস্টেম। যে এটা মোট কথা হলো, আগে তো যেটা আমরা দেখতাম যে স্কিল ওয়ার্কারের একটা অন্য কোম্পানি থাকতে হবে, কোম্পানির যারা মালিক সে নিজেকে স্পন্সর করতে পারতো না। এখন সেই ব্যারিয়ারটা উঠিয়ে এখানে যেই নিজের কোম্পানি, সে নিজের কোম্পানিতে নিজেই স্পন্সর নিজেকে করতে পারবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা আউট কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশন করা যাবে? জি। হোয়াট অ্যাবাউট ইন কান্ট্রি থেকে কেউ সুইচ করতে চাইলে ইন কান্ট্রি তো এটা পারবে, কারণ এখানে তো আসলে কোনো রিকোয়ারমেন্ট নাই। এখানে যেমন এখানে যারা, আমি যদি একটা উদাহরণ দিই, কেউ যদি স্টুডেন্ট ভিসায় এসে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গ্র্যাজুয়েট রুটে যায়, অর্থাৎ যেটা PSW আমরা বলে থাকি, সেখানে সে এই সময়টাতে 2 বছরের সময়তে সে যদি একটা বিজনেস সেট আপ করতে চায়, হি ক্যান।
তাহলে বিজনেস সেট আপ করে এবং স্পন্সরশিপ লাইসেন্স সে নিতে হবে। স্পন্সরশিপ লাইসেন্স নিয়ে সে নিজেকে নিজে স্পন্সর করতে পারবে, অথবা বিজনেস রেডিমেড বিজনেস আছে, কারো বিজনেস সে কিনে নিতে পারে, বা নতুন কোনো বিজনেস সেট আপ সে প্ল্যান করতে পারে যে বিজনেস আমি করব, বিজনেস করে এটার একটা করতে হবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে এমন না যে বিজনেসটা একদম পুরাতন হতে হবে, এটা না। একদম ব্র্যান্ড নিউ একটা কোম্পানিতেও সে চাইলে নিজেকে স্পন্সর করতে পারবে, বাট মেক শিওর এখানে যে রিকোয়ারমেন্টটা থাকে অবশ্যই স্পন্সরশিপ লাইসেন্স থাকতে হবে, অ্যাজ এ স্কিল্ড ওয়ার্কারের যে স্পন্সরশিপ রুলটা রয়েছে ওই রুলের আন্ডারে। আপনি যদি আরেকটু ইন ডিটেলসে বলতেন তাহলে আমাদের দর্শকদের জন্য উপকার হতো, যে কারা আসলে একদম আপনি বলছেন যে কেউ করতে পারে, এখানে যারা স্কিল্ড ওয়ার্কার ভিসা এখন আছে তারা করতে পারবে কিনা এবং তাদের ডিপেন্ডেন্টরা করতে পারবে কিনা। আমরা দেখেছি যে এখানে স্কিল্ড ওয়ার্কার ভিসা যারা এসেছে অনেকেই কাজ নিয়ে খুব স্ট্রাগল করতেছে, আবার স্টুডেন্ট ভিসা এসে পিএসডব্লিউতে যাবার পরে আবার স্ট্রাগল করতেছে, অথবা স্টুডেন্টরা এসেছে তাদের ডিপেন্ডেন্টকে নিয়ে। আমরা অনেক ডিপেন্ডেন্টকে দেখি এখানে খুবই এলিজিবল পারসন, যে কোনো কিছুই করতে পারে। সো এই ভিসাটা কি তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে? তাদের জন্য হতে পারে, কারণ এখানে কোনো রেস্ট্রিকশন নেই। এখানে যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু একজন ডিপেন্ডেন্টের কোনো কাজেরও রেস্ট্রিকশন নাই, সে ইচ্ছা করলে একটা কোম্পানি ফর্ম করতে পারে, সেট আপ করতে পারে। যদি কোম্পানি সেট আপ করতে পারে সে অবশ্যই কোম্পানির সব কিছু মালিকানাও সে পেতে পারে। মালিকানা নিয়ে সে যদি স্পন্সরশিপ তার লাইসেন্স থাকে সে কোম্পানিতে সে ওয়াই নট, সে অবশ্যই করতে পারবে, এখানে রেস্ট্রিকশন নেই। এবং কী ধরনের বিজনেস হইতে হবে এই ধরনের রেস্ট্রিকশন নাই। কিন্তু একটা কফি শপ, একটা মুদি দোকান, একটা যে কোনো কিছু, এখানে মানে কোনো রেস্ট্রিকশন নেই। এখানে এমন কোনো রেস্ট্রিকশন নেই যে এটা হইতে হবে ওটা হতে পারবে না। সুতরাং যে কেউ এবং কারা কারা করতে পারবে এটার ক্ষেত্রেও কোনো নাই। কথা হলো সে ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল টু রান এ বিজনেস, এটা শো করতে হবে। তার মানে আপনার কথাটাকে যদি আমি সাম আপ করি, যে তার একটা কোম্পানির লাইসেন্স বের করতে হবে, লাইক স্কিল ওয়ার্কার লাইসেন্স, স্পন্সরশিপ লাইসেন্স। তো আপনি যদি সেটা নিয়ে একটু কথা বলতেন যে স্পন্সরশিপ লাইসেন্সটার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে অথবা রিকোয়ারমেন্টসটা কি? স্পন্সরশিপ লাইসেন্স একটা কোম্পানি এখানে থাকতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির। এরপরে কোম্পানি রিলেটেড যে কোনো আপনার অনেকগুলো ডকুমেন্টস আছে, তার মধ্যে যে কোনো ম্যান্ডেটরি 4টা ডকুমেন্টস যদি প্রোভাইড করে একজন স্পন্সর তাহলে সে লাইসেন্সের জন্য। তার মধ্যে আমি যদি বলি, যেমন ধরেন কোম্পানির একটা লিজ হোল্ড, যে লিজ হোল্ড প্রপার্টি যদি হয় বা মালিকানা যদি থাকে, কোম্পানির লিজ হোল্ড ইয়াটা দিবে, ডকুমেন্টস দিবে। তারপরে একটা কোম্পানির আপনার ভিএটি রেজিস্ট্রেশন যদি থাকে সেই ভিএটি রেজিস্ট্রেশন দিতে পারে। এইচএমআরসি পেই রেজিস্ট্রেশন যদি থাকে পেই রেজিস্ট্রেশনের ডকুমেন্ট দিবে। তারপরে যে কোনো এই ধরনের 4টা ডকুমেন্টস, এখানে একটা লিস্ট অফ ডকুমেন্টস রয়েছে, তার মধ্যে যে কোনো 4টা ম্যান্ডেটরি ডকুমেন্টস দিলেই কিন্তু সে কিন্তু অ্যাপ্লিকেশনটা করার জন্য এন্টাইটেল। এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু এখানে 1 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট হলেই, অর্থাৎ বিজনেস ব্যাঙ্ক স্টেটমেন্ট তার যদি 1 মাসেরই হয় তাহলেও চলবে। রাজা ভাই, আমি যদি আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করি আমার বোঝার স্বার্থে, যে কেউ একজন ধরেন স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হিসেবে এখানে আসলো, এখন স্টুডেন্ট তার মতো করে পড়াশোনা করতেছে, হয়তো তারা পড়াশোনাটা কমপ্লিট করে পিএসডব্লিউতে যেতে পারতো, কিন্তু স্টুডেন্ট ডিপেন্ডেন্ট যদি চায় তাহলে সে এখানে একটা কোম্পানি ওপেন করতে পারে, কোম্পানির ডিরেক্টর হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, শেয়ার হোল্ডার হতে পারে, কোনো সমস্যা নেই। দেন সে সেই কোম্পানি দিয়ে তাকে স্পন্সর করতে পারে, আইদার তাকে অথবা তার যে স্টুডেন্ট আছে আফটার কমপ্লিটিং হিজ অর হার ডিগ্রি, দেন তারাও এখানে সুইচ করতে পারে। নো রেস্ট্রিকশন। এখানে কি কোনো ইংলিশ রিকোয়ারমেন্টস অথবা মেইনটেনেন্স রিকোয়ারমেন্টস এই ধরনের কিছু আছে? অবশ্যই এটা সেম এজ স্কিল্ড ওয়ার্কার। আমি মানে এটাকে সহজ করার জন্য যেটা বলবো, একটা স্কিল্ড ওয়ার্কার যেই রিকোয়ারমেন্টগুলো রয়েছে, অর্থাৎ তাকে B1 ইংলিশ দিতে হবে, অথবা মানে 4.5, অথবা তার মেইনটেনেন্সের কথা যেটা বললেন, মেইনটেনেন্স যদি সে আউট কান্ট্রি থেকে আসে তাহলে তার 1270 পাউন্ড, তার 28 দিন তার অ্যাকাউন্টে থাকতে হবে। আবার কোম্পানি যদি তার এখানে মেইনটেনেন্স যদি তারা কনফার্ম করে যে মেইনটেনেন্স তাদেরকে দেওয়া হবে, মানে মেইনটেনেন্স যদি রেস্ট্রিকশন না দেয় তাহলে কিন্তু এটা হচ্ছে। আর যারা ইন কান্ট্রিতে আছে, আমি তাদের কথা যদি বলি, তারা যদি এখানে 1 ইয়ার স্টে করে, একটা স্টুডেন্টও যদি হয়, সে যদি 1 ইয়ার স্টে করে তাহলে কিন্তু তার মেইনটেনেন্স রিকোয়ারমেন্টটা তার লাগছে। আমি আসবো আরো ডিটেইলস আলোচনা। এই আমাদের একটি কল রয়েছে। কলার, আসসালামু আলাইকুম, আপনার নামটি বলুন এবং কোথা থেকে কল করছেন? ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই কই আর আমি জানি আমার জন্ম হচ্ছে 1166। আমি জি বলুন। আমার
আমি না আমার ডিপ্রেশন সামান্য বেনিফিট এলাউন্স পাই আমি এখন আমি কোন যা বেনিফিট খাইনি আমি তো কাম করতে পারি না। জি আপনার উনি কোন ক্যাটাগরিতে কোন বিষয়ে আছে? আপনি কি একটু আরেকটু ডিটেইলসে বলবেন যে আপনার উঠি না আমি তা চিনি না আমার ডিপ্রেশন আমি 3 মাস হসপিটাল আসলাম। আপনি এখানে কোন স্টেটাস এখন আছেন? আপনার বর্তমান ইমিগ্রেশন স্ট্যাটাসটা কি, এখানে কোন ভিসায় আছেন? আমি ইন্ডিপেন্ডেন্ট লিভে আইছি ভাই। আপনি কি বুঝছেন? ইনডেফিনিট লিভে, Indefinite leave, okay. ইনডেফিনিট লিভে আছেন, তাই তো? দর্শক আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জিওর আপনি কতদিন আগে আসছেন এই দেশে, কত বছর আগে? নুনিয়ার ভাই। জি আপনি আপনার কোশ্চেনটা একটু কনসাইজলি করেন যে আপনি কোন স্ট্যাটাসে আছেন এবং কতদিন আগে আসছেন কত এখানে? সালে? 2003-এ আইছি ভাই 4 আইছি 2004 আইছি। আপনি সেটেল হয়েছেন কবে এখানে? আপনি এখানে ইনডিফিনিট লিভ টু রিমেইন কবে পেয়েছেন? একদিন রাখতে 2 বছর বাদে। 2 বছর বাদে আপনি? 2 বছর বাদে আমার নিকল গেছে। আচ্ছা, আপনার কোশ্চেনটা যদি আবার একটু বলেন, আপনি কি জানতে চাচ্ছেন? আমার কাছে মনে হচ্ছে দর্শক আপনি কি ইনডিফিনিট লিভ টু রিমেইন নিয়ে এখানে এসেছেন নাকি এখানে আসার পরে পেয়েছেন? না, 2 বছর পরে আগের, আমি বুঝতে পেরেছি সেটা। 2 বছর পরে সম্ভবত উনি উনি settle হয়েছেন। বেনিফিট নিয়ে কোশ্চেনটা ছিল আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং। বেনিফিটটা আসলে আমরা বুঝতে পারিনি। দর্শক যদি আপনি আবার কল করতে চান, আমরা একটু আপনাকে হারিয়ে ফেলেছি, আপনি আবার কল করতে পারেন। আর যদি বেনিফিট রিলেটেড হয়ে থাকে, অফকোর্স এই দেশে যখন আপনি ইনডিফিনিট লিভ পেয়ে থাকবেন তাহলে আপনি বেনিফিটের জন্য এলিজিবল হবেন, আপনি বেনিফিট ক্লেম করতে পারেন। এখানে রেগুলার যে বেনিফিট সেটা আছে, নতুন করে এখন যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে ইউনিভার্সাল ক্রেডিট, সেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনি যদি এলিজিবল হন অফকোর্স সেটা আপনি পাবেন। আপনার সার্কামস্টেন্সের উপর বিবেচনা করে সেটা দেয়া হয়ে থাকে এবং হয়ে থাকবে। সো আপনি সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার ফার্দার কোনো কোশ্চেন থাকে আপনি আমাদেরকে আবার সেই কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ। জি রাজা ভাই, আমরা যে আলোচনাটি করছিলাম যে সেলফ স্পন্সরশিপের রিকোয়ারমেন্টস নিয়ে, ইংলিশ রিকোয়ারমেন্টস এবং মেইনটেনেন্স রিকোয়ারমেন্টস। ইংলিশ যেটা, ইংলিশের কথাও যদি কেউ যদি একবার কোয়ালিফাই করে ফেলে তাহলে তো আর লাগবে না, কিন্তু যদি আপনি যেটা বলছিলেন যে ডিপেন্ডেন্টের ক্ষেত্রে ইংলিশ লাগবে কিনা, সেখানে লাগবে, তার আবার ইংলিশ লাগবে সে যদি ওই ক্যাটাগরিতে যেতে চায়। এবং মেনটেন্যান্সের বিষয়টা যদি কেউ 1 বছর বা এর বেশি থাকে তাহলে তার মেনটেন্যান্স লাগছে না, ইন কান্ট্রিতে যদি কেউ সুইচ করতে চায়। এখন যদি ধরেন একজন স্টুডেন্ট 2-3 জন ডিপেন্ডেন্ট নিয়ে আসলো, একজন স্পাউস, দেন 2টা বেবি আছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদেরকে প্রত্যেকেরই আলাদা করে মেইনটেনেন্স ফান্ডটা দেখানো দরকার নাকি ওই 1 বছর থাকলে সেটা? আপনি অ্যান্টি ক্লিয়ারেন্সের কথা না, বলছেন? অ্যান্টি ক্লিয়ারেন্সের কথা আমি বলছি না, বিকজ অ্যান্টি ক্লিয়ারেন্স থেকে এই ভিসা নিয়ে আসা আসলে আমি যেটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করতেছি যে এটা আসলে অতটা সম্ভব পর হবে কিনা আমাদের দেশের পার্সপেক্টিভে, সেটা আমি মনে করি একটু কঠিন হতে পারে। বাট যারা এখানে আছে আমি মনে করতেছি এদের আসলে এদিকে ফোকাস করা দরকার। যারা এখন স্টুডেন্ট ভিসা আছে অথবা পোস্ট গ্রাজুয়েট ভিসা আছে, যারা বিভিন্ন দিকে বিভিন্ন স্পন্সরশিপ খুঁজতেছে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছে, তাদের জন্য এটা ফোকাস করতে পারে আমার মনে হয়। এবং এটা সম্ভব, খুব ভালোভাবেই সম্ভব, তারা যদি একটু ফোকাস করে। সো আপনি এটা নিয়ে আপনার অ্যাডভাইস কি থাকবে স্টুডেন্টদের প্রতি যারা এখন পিএসডব্লিউ তে আছে অথবা স্টুডেন্টশিপ এখন যারা রয়েছে? পিএসডব্লিউ তে আছে অথবা যারা স্টুডেন্ট রয়েছে নিয়ার টু কমপ্লিট, সো এই ক্ষেত্রে হয়তো যেটা হতে পারে যে সেই তার ডিপেন্ডেন্টকে সে ডিপেন্ডেন্ট সেট আপ করতে পারে। একজন স্টুডেন্ট তো আর সেই সুযোগ নাই, স্টুডেন্ট তো ডাইরেক্টর হতে পারে না বা কোম্পানি ওপেন করার সুযোগ নেই। আর যদি তারা যদি আপনার গ্র্যাজুয়েট রুটে থাকে, অর্থাৎ গ্র্যাজুয়েট রুটে যেটা পিএইচডব্লিউ ওই ক্যাটাগরিতে যদি থাকে, তাদের রাইট থাকবে দে ক্যান ওপেন এ কোম্পানি এবং তারা সেখানে কোম্পানির ডাইরেক্টর হয়ে তারা মানে স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করে তারা তাদের নিজেকে তারা মানে স্পন্সর করতে পারে, এটা কোনো সমস্যা নেই। এবং মেনটেনেন্সের কথা আপনি যেটা বলছেন এবং আমরা যেটা বলছি যে মেনটেনেন্স যদি কোম্পানি যদি সার্টিফাই করে যে মেনটেনেন্স দরকার নেই, তাহলে তো এখানে মেনটেনেন্সের কোশ্চেন আসছে না। কোম্পানি যেহেতু এখানে স্কিল ওয়ার্কারের রুটের মতোই, কোম্পানি যদি বলে যে নো, দেন অবশ্যই তার 1270 করে প্লাস স্পন্সর যা আলাদা ডিপেন্ডেন্টের জন্য অ্যাড হবে। তো এটা আসলে রেয়ার কেস, দেখা যায় যে কি মেজরিটি এখানে 1 বছর যদি সে এখানে থেকেই যায় তাহলে তার এমনি লাগছে না,
এই কোয়েশ্চেনটা আসলে অনেক ওই সময় আর মানে দরকার হয় না আর কি। তার মানে আপনি যেটা বলছেন যে এটা কিছুটা স্কিলড ওয়ার্কার ভিসার মতো, স্কিলড ওয়ার্কার যে কিছুটা না, এটা স্পন্সরশিপ। পুরাটাই সেম। জাস্ট আপনি আগে যেটা ছিল আপনার অন্য একটা কোম্পানির আপনি স্পন্সরশিপ নিয়ে আসতে হবে, এখন আপনার কোম্পানির আপনি স্পন্সরশিপ দিতে পারবেন। রিকোয়ারমেন্টস, অল আদার্স রিকোয়ারমেন্টস আর সেম। সেখানে কি কোনো ফাইন্যান্সিয়াল কোনো ক্যাপিটাল দরকার আছে কিনা? যে ক্যাপিটালের কথা কোথাও বলা নেই, বাট আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে, এটা অবশ্যই শো করতে হবে যে আপনি কোম্পানিটা রান করার মতো আপনার সেরকম ফাইন্যান্স রয়েছে। এবং আলাদা কোনো এলিজিবিলিটি, কোনো ক্রাইটেরিয়া যে এই যোগ্যতাটা লাগবে, এই ধরনের বিজনেস প্ল্যান লাগবে, এই টাইপের কিছু? হ্যাঁ, বিজনেস প্ল্যানের কথাও কোনো রিকোয়ারমেন্ট নাই। এটা সেই এজ একটা কোম্পানি হাউসে কোম্পানি খুলবে, জাস্ট একটা 15 or 17 পাউন্ড মেবি একটা ফিস, এরপরে তার বিজনেসের ডকুমেন্টস দিয়ে সে, বাট এখানে মেক শিওর তার বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে পে রেজিস্ট্রেশন থাকতে হবে উইথ HMRC, তারপরে তার এখানে কোম্পানির প্রিমিসেস হয়তো থাকতে হবে অবশ্যই, যে বিজনেস তারা করছে, বিজনেসটা ভায়াবল হতে হবে। এবং বিজনেসটা এমন না যে বিজনেস আপনি কাগজে কলমে দেখালেন, এটা আপনার হবে না। বিজনেস আপনি স্টার্ট করতে হবে। এটা হতে পারে স্টার্ট আপ, হতে পারে একটা এক্সিস্টিং কোম্পানি, এটা কোনো প্রবলেম না। কিন্তু আপনার বিজনেস যে হচ্ছে বা বিজনেস হবে সেরকম ক্যাপাসিটি আপনার রয়েছে, বিজনেসের ক্যাপাসিটি রয়েছে, সেটা তারা অবশ্যই অ্যাসেস করবে যখন আপনি স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করবেন। স্পন্সরশিপ লাইসেন্স পাইলেই এরপরে আসছে আপনার অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ অ্যান অ্যাপ্লিক্যান্ট আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, সেটা সেম অ্যাজ স্কিল ওয়ার্কার ক্যাটাগরি। যেমন তার ইংলিশ লাগবে, তার মেনটেনেন্স লাগবে, মেনটেনেন্স যদি সার্টিফাই না করে, তারপরে অন্যান্য ক্যাটাগরিগুলো তার এক্সপেরিয়েন্স আছে কিনা সেটাও একটা রিলেভেন্ট হতে পারে। তারা কোম্পানি আসলে এই লোককে রিক্রুট করা তার নেসেসারি কিনা, মানে লেবার মার্কেট টেস্টটা তো এখন নাই, বাট তারপরেও কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় যে একটা রিক্রুটমেন্ট আসলে তার দরকার আছে লোকের। তো এই বিষয়গুলো তার পারপাসই হলো নিজেকে স্পন্সর করা, তাহলে আর তার অ্যাডভার্টাইজমেন্ট তাহলে তার দরকার নেই, বাট তার কোম্পানির ক্যাপাসিটিটা তাকে শো করতে হবে যে কোম্পানির টার্নওভার এরকম হতে পারে বা প্রজেকশন এরকম হতে পারে। সেটা একটা মানে একটা দিতে হবে, একটা আইডিয়া দিতে হবে হোম অফিসকে যে মানে এটা ইজ গোনা ওয়ার্ক। আমরা স্কিলড ওয়ার্কার ভিসায় দেখি যে স্কিল ওয়ার্কার যে স্পন্সরশিপ লাইসেন্স, সে সময় ওই কোম্পানির ডিরেক্টর যে কেউ হতে পারে, কিন্তু সেখানে একজন লেভেল 1 ইউজার লাগে, যাকে আইদার এখানে সেটেল পারসন হতে হবে অথবা ব্রিটিশ সিটিজেন হতে হবে। তো এখানেও কি সেরকম কিছু দরকার আছে কিনা? আপনার একজন লেভেল 1, ইভেন আপনি যদি এখানে একটা ভালো দিক হচ্ছে আপনার কোম্পানি এখানে আপনি শেয়ার হোল্ডার, ইভেন আপনি যদি আন্ডার দ্য টেবল, মানে সরি টু সে, আপনি যদি আসলে নামে মাত্র, অর্থাৎ নামও না থাকে, বাট আপনি ওনার, সেটাও সমস্যা নেই আপনার যে, বাট এখানে একজন অথরাইজড পারসন থাকবে, লেভেল 1 ইউজার যেটা আমরা বলি, যিনি তার ইংলিশ ভালো থাকবে এবং সে এখানে আইদার এখানে সেটেলড অথবা সে ব্রিটিশ সিটিজেন, এই ক্যাপাসিটি তার থাকতে হবে এবং সে তার বিজনেসটা সম্পর্কে জানে। এই ধরনের একজন সে হতে পারে কোম্পানির ডাইরেক্টর, যে ইউজার অর্থাৎ লেভেল 1 ইউজার অথরাইজড অফিসার যিনি, হতে পারেন উনি একজন ম্যানেজার, হতে পারেন একজন এমপ্লয়ি, বাট এটা কোনো সমস্যা নেই অ্যাজ লং অ্যাজ তার অথরাইজড পারসন, বাট অথরাইজড পারসনটা মাস্ট লাগবে, এটা মাস্ট। তার মানে অল্প পুঁজিতে, যদি আমি বলি যে স্বল্প পুঁজিতে একটা কোম্পানি ওপেন করে কিন্তু আপনি নিজেকে নিজে স্পন্সর করতে পারেন, তাহলে আমাদের স্টুডেন্টরা যারা এখানে আসছেন অথবা যারা এখন জব খুঁজছেন, স্পন্সরশিপ জব খুঁজছেন, স্পন্সর সহ, তারা কেন বিভিন্ন দিক বিদিক ছুটাছুটি করছেন? তাদের জন্য এই বিষয়টা আমাদের কমিউনিটিতে অতটা আলোচিত নয় কেন, অথবা তারা কেন জানে না? এটা আসলে কিভাবে জানানো যায় তাদেরকে? আমি এটা নিয়ে রিসার্চ করেছি আজকে, বাট আপনি যদি রিসার্চ করেন আপাত দৃষ্টি ইউ ওয়ন্ট ফাইন্ড ইট, কারণ এটা কিন্তু খুব বেশি ফলাও করে প্রচার করা হয়নি। আপনি যদি এটা ঘাটাঘাটি করেন, আপনি এই ক্যাটাগরি গভ ইউকে যে গভর্নমেন্টের যে আপনার ওয়েবসাইট রয়েছে, আপনি এটা পাবেন না, কারণ তারা এটাকে হাইলাইট করেনি। কিন্তু এটা কিন্তু একটা হিডেন একটা বিষয়, এটা এক্সপ্লোর করছে লয়াররা। বিষয়টা কিন্তু আপনি দেখেন, আপনি কিন্তু এটা রিসার্চ করলে আপনি পাবেন না এটা কোথাও, অ্যাকসেপ্ট কিছু ল ফার্ম বা কিছু কোম্পানি তারা কিছু লেখালেখি করেছেন। এটা লাইক ফুললি এখন একাডেমিকের মতো, এটা কিন্তু আসলে কিন্তু প্র্যাকটিক্যালি এটা যে হয় হোম অফিস এটা হাইলাইটই করছে না, কিন্তু হচ্ছে। তার মানে একটা ট্রিক ইস্যু অফ কোর্স, তাহলে এটা ফাইন্ড আউট করে এখন কেন জানি না হোম অফিস এটা কেন হাইলাইট করছে না। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম যে এটা গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটে এটার কোনো আছে কিনা, আমি সরাসরি কোনো গাইডেন্স নেই, বাট এটা মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা করা যাবে
এখন স্যালারি একটা রিকোয়ারমেন্টও আছে, আপনি জানেন স্যালারিটা জি, ভেরি আমি সেটাই হাই, আসতে চাচ্ছিলাম এখন। স্যালারিটাও কিন্তু অনেক হাই যায়, 45,800 পাউন্ড, এটা কিন্তু স্যালারি রিকোয়ারমেন্ট। কিন্তু স্কিলড ওয়ার্কারও তো এত স্যালারি লাগছে না, তাহলে এখানে কেন? এইটা এই জন্যেই, এটা যেহেতু স্পেশালিস্ট একটা ব্যাপার, এটা একটু ডিফারেন্ট একটা ব্যাপার, এটা আপনি নিজেকে নিজে ইয়ে করছেন, নিশ্চয়ই আপনার স্যালারিটাও সেরকম থাকতে হবে, নিশ্চয়ই এটা ক্রাইটেরিয়া গভর্নমেন্ট দিয়েছে। আপনি হয়তো এটা মানে আমরা যদি সুচারুভাবে হয়তো আমরা যদি রিসার্চ করি উইল ফাইন্ড আউট, বাট ইট ইজ ট্রু স্যালারি রিকোয়ারমেন্টটা হচ্ছে 45,800। সো এটা ভেরি হাই, যেটা নর্মাল আমরা যেটা দেখতে পাই স্কিল ওয়ার্কারের জন্য। এটা ইনক্রিজড হবে 26,200-তে, যেটা 25,600 ছিল, কিন্তু এটার থেকে কিন্তু প্রায় ডাবলের মতো, বা আর একটু কম সামান্য, এটা ডাবলের মতোই প্রায়। এটার মানে কিছু তো আপনাকে সুযোগ দিবে, কিছু রেস্ট্রিকশন তো রাখবেই। তার মানে এটা কি মনে হচ্ছে যে কিছুটা ট্যালেন্টেড পারসনদের জন্য করা এটা হয়েছে, অথবা যারা আসলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জি, বিজনেস যারা মার্কেটে আসলে এক্সপ্লোর করতে ওভারসিজে চায়। যাদের ব্যবসা রয়েছে বা এক্সপেরিয়েন্স রয়েছে, তারা চাচ্ছে যে গ্লোবাল ট্যালেন্ট বা যারা বিজনেস পারসন, এরকম লোক আসুক, ভায়াবল একটা বিজনেস হোক, যাতে এটা প্র্যাকটিক্যাল এটা ওয়ার্কআউট করে। এখন ধরেন যার মানে সেই অবস্থান নেই, তারা ওইভাবে এনকারেজ করছে, মেইনলি উদ্দেশ্য তাদের এটা। আমি এই বিষয়ে একদম লাস্ট কোশ্চেনটা করতে চাই, আপনি সংক্ষেপে উত্তর দিবেন, আমরা একটা ব্রেকে যাব। যে এখানে কি কোনো এন্ডোর্সমেন্টের কোনো ব্যাপার আছে? আমরা অন্যান্য ভিসাগুলোতে দেখি অনেক আইটেমের বিজনেস ভিসাগুলোতে এন্ডোর্সমেন্ট লাগে, বিজনেস প্ল্যান অথবা কোম্পানি কোনো কিছু দরকার নেই। না, এখানে কোনো কিছু দরকার নেই, বিজনেস প্ল্যানেরও দরকার নেই, এন্ডোর্সমেন্টেরও দরকার নেই। জি, ধন্যবাদ রাজা ভাই। আমরা একটু ব্রেকে যেতে হবে, আমরা ব্রেক থেকে এসে ইউকে এক্সপানশন ওয়ার্কার ভিসা এবং ইনোভেটর ফাউন্ডার ভিসা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের একটি বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আবারও আপনাদের সাথে আলোচনা করব আরও দুটো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।